ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া ছোট্ট শিশুর জানাজায় মানুষের ঢল। আসামিদের দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ। 7 দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের বিচার শুরু হবে, জানালেন আইন উপদেষ্টা। শিশু ধর্ষণের বিচারে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করে এই বিচার করতে পারবেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের শামিল। সীমান্তে হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের জোরালো প্রতিবাদ। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কিছু দেশি বিদেশি গোষ্ঠী সংঘবদ্ধ অপপ্রচারে নেমেছে। বিএনপিকে অবজ্ঞা করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যাবে না বললেন মির্জা আব্বাস। এবং 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। কাল প্রধান উপদেষ্টা সহ যাচ্ছেন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া 8 বছরের শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়েছে জেলা শহরের নোমানী ময়দানে। শুক্রবার সন্ধ্যায় 7টায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অসংখ্য মানুষ। ঢাকা থেকে গিয়ে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ দলটির শীর্ষ কয়েকজন নেতা। এর আগে বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ থেকে মরদেহ নিয়ে রওনা দেয় সেনাবাহিনীর হেলিকপ্টার। সন্ধ্যা 6:30টার দিকে অবতরণ করে মাগুরা স্টেডিয়ামে। এর আগে বৃহস্পতিবার দুপুরে সিএমএইচে তার মৃত্যু হয়। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশ সেনাবাহিনীও। এর আগে বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তার শ্বশুরের পাশবিকতার শিকার হয় আসিয়া। আমরা আসিয়ার কাছে সারা বাংলাদেশ আমরা প্রতিজ্ঞা করছি, লাইভে ঢুকছে, আমরা পারিবারিক এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, এই শত আসিয়া বিপরীতে কেটে যায়। এই যে পারিবারিক ভাবে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে নারীরা হচ্ছে, আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই ধরনের আর নৃশংসতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা আর দিব না। বাংলাদেশের মাটিতে আমাদের আর কোনো বন্ধন আসিয়া না হয়, আমরা প্রশাসনের মধ্য দিয়ে এই মাগুরা ডিসির মধ্য দিয়ে জানাইতে চাই, মধ্য দিয়ে 21 দিনের ভিতরে যেন বাংলাদেশের প্রতিটা ধর্ষকের বিচার নিশ্চিত করা হয়। এদিকে মাগুরায় আসিয়ার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা। শিশু আসিয়ার মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর নিজ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ওই বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরা। এ সময় কান্না ধরে রাখতে পারেননি তারাও। তারা সবাই ধর্ষকের ফাঁসির দাবি জানিয়েছেন। আসিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, তার মরদেহ রাতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মাগুরায় পৌঁছাবে। এশার নামাজের পর জানাজা শেষে আসিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুণ্ডিতে দাফন করা হবে। ঘৃণিত একটা অপরাধী যে হিটু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি, যাতে করে এটা দেখে সারা বিশ্বে আর যেন এরকম শিশু ধর্ষণ, হত্যা চেষ্টা এগুলো যাতে কেউ করতে সাহস না পায়। লেভেলের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে এদের লোকেশন নিলাম, বললে যে রুমানী ময়দানে নামবে। তখন আমরা মোটামুটি কয়েকজন আলাপ আলোচনার মাধ্যমে নামাজ বাদ আসিয়ার জানাজা হবে আমরা আনুমানিক জানতে পারলাম। এশার নামাজ বাদ স্পটটা হলো সোনাইকুণ্ডি প্রাথমিক বিদ্যালয় আর সোনাইকুণ্ডি গুরস্থান মাঠে জানাজা হবে, দাপন হবে। এই নিষ্পাপ শিশুটি, ফুলের মতো শিশুটি, তার প্রাণটি অকালে ঝরে গেছে। আমরা তার যারা এই শিশুর সঙ্গে এরকম খারাপ আচরণ করেছে, আমরা সর্বোচ্চ শাস্তির দাবি করি। আসিয়ার দাফনের আগে ধর্ষকের ফাঁসির দাবিতে ময়মনসিংহ ও চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। চুয়াডাঙ্গায় দুপুর 2:30টার দিকে জেলা যুবদলের ব্যানারে শহীদ হাসান চত্বরে বিক্ষোভ করা হয়। বক্তারা বলেন, মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে জীবন দিয়েছে। নিয়মিত ধর্ষণের ঘটনা ঘটছে, এদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এ সময় তারা আসিয়ার দাফনের আগেই ধর্ষক হিটু শেখ সহ জড়িতদের বিচারের দাবি জানায়। এদিকে ময়মনসিংহেরও বিক্ষোভ সমাবেশ হয়।
নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে জেলার সাধারণ মানুষ বিক্ষোভ করে। এদিকে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মশাল মিছিল হয়েছে রাজধানীর শাহবাগে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, প্রতিবাদ মিছিল থেকে শিক্ষার্থীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ নেন্সি। যেমনটা বলছিলেন যে ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে। তারা চাচ্ছে যে আসিয়ার যারা ধর্ষণ করেছিল তার বিচারের দাবিতে কিন্তু আজকে এই শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছে। আমরা জানি যে আজকে ঠিক দুপুর 1টার দিকে কিন্তু আসিয়া মৃত্যুবরণ করে ঢাকার CMS হসপিটালে। সেখানে কিন্তু তার মৃত্যুর পরে ইতিমধ্যে জানাজা সম্পূর্ণ হয়েছে, কিন্তু তার যে ধর্ষক তার বিচারের দাবিতে কিন্তু সারা দেশে উত্তাল হয়েছে এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের THC-তে কিন্তু সেই শিক্ষার্থীরা কিন্তু এখন বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা অনেকটা বিক্ষুব্ধ যে তাদেরকে কোনোভাবে যারা ধর্ষক তাদেরকে যেন কোনোভাবে ছাড় দেওয়া না হয় সে ব্যাপারে কিন্তু তারা এখানে বারবার স্লোগান দিচ্ছে এবং প্রত্যেকেই বলছে কিন্তু প্রত্যেকে আসিয়া এচিয়া বলে স্লোগান দিচ্ছে যে তারা নিজেরাই আসিয়া হয়ে আজকে তারা বিচার দাবি করছেন। এবং আমরা জানি যে এরকম ধর্ষণের ঘটনার পরেই কিন্তু বাংলাদেশের এই যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে মাগুরার, সেটি কিন্তু সারা দেশের মানুষকে আসলে নাড়া দিয়েছে এবং সেখানে সব ধরনের পেশা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছে এবং তারা দাবি করছে যে ধর্ষককে অবশ্যই সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের আওতায় নিয়ে আসতে হবে, এমনকি এখানকার শিক্ষার্থীরা বলছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে ধর্ষণ বিরোধী বাংলাদেশের ব্যানারে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এবং একই সাথে সাধারণ শিক্ষার্থী তারাও কিন্তু ইতিমধ্যে এই বিক্ষোভে অংশ নিয়েছে এবং তারা চাচ্ছে যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি সেটি নিশ্চিত করতে হবে। এই আসিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শোক বার্তা দেওয়া হয়েছে এবং তিনি যেটি বলছিলেন যে এই আসিয়ার মৃত্যুতে কিন্তু সারা বাংলাদেশের মানুষ, সারা জাতি কিন্তু অনেকটা স্তব্ধ হয়ে গিয়েছে। ফলে এই যে বিচারের যে প্রক্রিয়া সেটি দ্রুত সম্পন্ন হবে এবং সে ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। তবে বিচার নিশ্চিত করার জন্যই কিন্তু এখানকার সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা দেখতে পাচ্ছি আবু বকর মজুমদার, যিনি গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক, তিনি কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। এছাড়া অন্যান্য যেসব ক্রিয়াশীল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সেই সব ছাত্র সংগঠনের নেতারাও কিন্তু এখানে এসেছেন এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং তারা চাচ্ছেন যে। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। মাগুরার শিশু আসিয়াকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দেশের 7 থেকে 8 দিনের মধ্যে বিচারের উদাহরণ আছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দ্রুত আসিয়া হত্যার বিচার শেষ হবে। এদিকে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গত 6 মার্চ বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের এলাকায় বেড়াতে যেয়ে বোনের শ্বশুর হিটু শেখের লালসার শিকার হয় শিশু আসিয়া। ওই দিনই ভর্তি করা হয় মাগুরা 250 শয্যাবিশিষ্ট হাসপাতালে। সেদিন রাতেই নিয়ে আসিয়াকে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরের দিন অর্থাৎ 7 মার্চ শুক্রবার রাতে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে, এরপর CMH-এ। পাশবিকতার এমন নির্মম ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত গ্রেপ্তার করে বোনের শ্বশুর হিটু, বোনের জামাই ভাসুর আর বোনের শাশুড়িকে। দীর্ঘ 8 দিন পর মাগুরা, ফরিদপুর, ঢাকা মেডিকেল কলেজের পর CMH-এ সকল চেষ্টাকে বৃথা প্রমাণ করে না ফেরার দেশে পাড়ি জমান শিশু আসিয়া। তার মৃত্যুতে শোক জানান আইন উপদেষ্টা। সচিবালয়ে কথা বলেন আসিয়া ধর্ষণ সহ নানা ইস্যু নিয়ে। বলেন আসিয়া হত্যার বিচার শুরু করা হবে আগামী 7 দিনের মধ্যে। 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার, ধর্ষণের মামলার 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে।
7 দিনের মধ্যে ইনশাল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সংশোধিত নতুন আইনের অধ্যাদেশ আগামী রোববার প্রণয়ন করা হবে। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন। উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। ধর্ষণ মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়ার কথা হয়েছে বলে জানান শফিকুল আলম। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে উল্লেখ করে মুখপাত্র বলেন, ভারতের এমন মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের শামিল। এছাড়াও সীমান্তে সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশ জোরালোভাবে প্রতিবাদ করেছে। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও গঙ্গার পানি বন্টন ঠিকঠাক হচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 7 মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, ভারত বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ভারত সবসময় স্থিতিশীল, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক। ভারত চায় তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়ে সব বিষয় নিষ্পত্তি করুক। যার পাল্টা জবাব দিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রফিকুল আলম বলেন, ভারতের এমন মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইন শৃঙ্খলা ও সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ফারাক্কা চুক্তির আওতায় পানি সঠিকভাবে ভাগ হচ্ছে, তবে গঙ্গার পানির প্রবাহ কম হওয়ায় উদ্বেগ জানিয়ে ভারতকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান তিনি। সাম্প্রতিক যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের ফলাফল তো আপনারা শুনেছেন যে পানি ভাগাভাগি ঠিকঠাক মতো হচ্ছে। এখন কোনো নদীতে যদি পানির ফ্লো কম থাকে তাহলে সেক্ষেত্রে মডাস অপারেন্ডি কি হবে সেটা টেকনিক্যাল কমিটি ডিসাইড করবে। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে, আর বিএনপিকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির অন্য এক সদস্য সালাউদ্দিন আহমেদ জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইসিটি সেক্টরে বিএনপি রাজনীতিকরণ করবে না। বিকেলে আলাদা আলাদা ইফতার পার্টিতে উপস্থিত হয়ে এইসব কথা বলেন তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সম্মানিত নেতৃবৃন্দের সম্মানে রাজধানীর মালিবাগের একটি হোটেলে গণ অধিকার পরিষদ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এই রমজান আমাদের সেই তাকওয়ার গুণে গুণান্বিত করুক, চরিত্রবান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আগামীর বাংলাদেশের জন্য আমরা একইভাবে বিনির্মাণ করতে পারি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, আমাদের সেই চিন্তা করা উচিত। ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রতি। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির অন্য এক সদস্য মির্জা আব্বাস বলেন, কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, কাদা ছুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে
আমাদের আন্দোলন, আমাদের বিজয় এটা নিঃশেষ হয়ে যাবে না। শুধু একটি মাত্র বিষয় আমরা পরিষ্কার হতে চাই, তা হলো মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করবেন। এর আগে সিদ্ধেশ্বরীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শান্তিনগর ইউনিটের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আরও বলেন, বিএনপিকে অবজ্ঞা করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিএনপিকে খাটো করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের পক্ষে সিদ্ধান্তকে বাতিল করতে পারবে না। গুলশানে একটি ক্লাবে ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইসিটি সেক্টরকে রাজনীতিকরণ করবে না বিএনপি। একটা লেভেল প্লেইং ফিল্ড থাকলো, সকলের ইকুয়াল অ্যাক্সেস থাকতো, অপরচুনিটি থাকতো, তাহলে সেটা হওয়ার কোনো সুযোগ ছিল না। আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, একটা উই ডোন্ট মেক ইট এ পলিটিক্যাল অর্গানাইজেশন। এটাকে পলিটিসাইজ করবেন না। অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ, আমাদের পক্ষ থেকে এই সেক্টরকে পলিটিসাইজ করার কোনো উদ্দেশ্য আমাদের না। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। 4 দিনের সফরে ঢাকা এলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার বিকেল 4:30টায় এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। শুক্রবার তিনি পররাষ্ট্র উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গাদের নিয়ে ইফতারে অংশ নেবেন। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জাতিসংঘ মহাসচিবকে বহনকারী এমিরেটসের বিশেষ ফ্লাইটটি। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেল 4:45টায় এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে রওনা হয় তাকে বহনকারী গাড়িবহর। এ সময় বিমানবন্দর এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। 4 দিনের এ সফরে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে রোহিঙ্গা ইস্যু। শুক্রবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘ মহাসচিব। এরপর দুপুরে প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে কক্সবাজার যাবেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সন্ধ্যায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন তারা। শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক শেষে নৈশভোজে অংশ নেবেন অ্যান্তোনিও গুতেরেস। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়ে বিশেষ আলোচনা হওয়ার কথা রয়েছে। রোববার বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মাগুরার 8 বছরের শিশু আসিয়ার ধর্ষক ও খুনিদের কঠোর বিচার দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকালে রাজধানীর মণিপুর বালক উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। বলেন, দেশকে কোরআন হাদিসের আলোকে গড়ে তুললে দুর্নীতি ও দুঃশাসন থাকবে না, মানুষ মর্যাদার সাথে বসবাস করবে, যুবকরা কর্মসংস্থান পাবে। জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ করবেন বলে জানান জামায়াতের আমির। মাগুরায় কিছু পশু, তার পরিবারেরই কিছু লোক, তার আত্মীয় স্বজনের মধ্যে কিছু লোক তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এবং মেয়েটা আজকে ইন্তেকাল করেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, তার আপনজনদেরকে এই শোক বহন করার তৌফিক দান করুন এবং আমরা আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত খুনি, ধর্ষক এবং ধর্ষণের সহযোগিতাকারীদের কঠোর শাস্তি আমরা দাবি করছি। 190 কোটি টাকা মানি লন্ডারিং এবং 33 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান ও তার বান্ধবী জাকিয়া তাজিন সহ 19 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই দিন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাগেরহাট 1 আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার বান্ধবী জাকিয়া তাজনিন পারস্পরিক যোগসাজশে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে তার বান্ধবী ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি এবং অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেড নামক 2টি প্রতিষ্ঠানের নামে 222 কোটি টাকার বেশি লোন নেয় আইএফআইসি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে।
দুদকের তথ্য বলছে সালমান এফ রহমান ও তার বান্ধবী জাকিয়া তাজনিনের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের ১৯ কর্মকর্তার যোগসাজশে আত্মসাৎ করা হয় ৩৩ কোটি টাকা এবং ১৯০ কোটি টাকার মানি লন্ডারিং এর প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে দুদকের আইনে মামলা করেছে সংস্থাটি। জনাব জাকিয়া তাজিন, সাবেক ম্যানেজিং ডিরেক্টর, ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেড, গুলশান, ঢাকা। জনাব আহমেদ সায়ান ফজলুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, বেক্সিমকো এলজিপি লিমিটেড। জনাব আহমেদ শাহরিয়ার রহমান এবং জনাব সালমান ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান আইএফএসসি ব্যাংক সহ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিভিন্ন পর্যায়ের মোট ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনে মামলা করেছে দুদক। ৫৩ কোটি ৫৪ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ২ মাস বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বলা হয় ১৫ই মার্চ থেকে পরবর্তী ৬০ দিন এই সিদ্ধান্ত বহাল থাকবে। গত বছরের ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর ২ মাস করে এর মেয়াদ বাড়ানো হয়। আজ আরও ২ মাস বাড়ানো হলো। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে।